আসসালামু আলাইকুম। সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর জন্য উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারা নিয়ে আলোচনা করব। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি। আমরা কি সবাই ধারা এবং অনুক্রম চিনতে পারি বা জানি এটা আসলে কি একই নাকি ভিন্ন? আচ্ছা, একটু জেনে নিই। হ্যাঁ, অনুক্রম কি আর ধারা কি? হ্যাঁ, অনুক্রম হচ্ছে যেখানে পদগুলো হবে কমা আকারে। যেমন আমি লিখলাম 2, 4, 6, 8, ডট ডট ডট। এটা অনুক্রম হবে কেন? এখানে প্রত্যেকটা পদের মধ্যে কমা দেওয়া আছে, কোনো গাণিতিক প্রক্রিয়া নাই, মানে কোনো চিহ্ন নাই। আচ্ছা, আর ধারা কি হবে? যেখানে পদগুলোর মধ্যে চিহ্ন হবে। কি চিহ্ন হবে? প্লাস অথবা মাইনাস, অথবা প্লাস মাইনাস একত্রে। দেখি আমরা, যেমন 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 আরো আছে। অর্থাৎ অনুক্রমের মধ্যে পদগুলো হবে কমা দিয়ে দিয়ে, কোনো সম্পর্ক নাই। আর ধারার মধ্যে পদগুলো হয়তো বা প্লাস অথবা মাইনাস, অথবা প্লাস মাইনাস একত্রেও হতে পারে। আচ্ছা, আমরা অনুক্রম এবং ধারা দেখে এখন থেকে চিনতে পারবো। আচ্ছা, এরপর আমাকে জানতে হবে ধারার প্রকারভেদ। ধারা আসলে কত প্রকার? ধারা মূলত দুই প্রকার। একটা হচ্ছে সসীম ধারা, আর একটা হচ্ছে অসীম ধারা। এখন তাহলে সসীম ধারা কোনটা আর অসীম ধারা কোনটা? সসীম ধারা হচ্ছে যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ সীমার মধ্যে। আর অসীম ধারা হচ্ছে যেই ধারার পদ সংখ্যা অনির্দিষ্ট, অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ সসীম ধারার মধ্যে শেষ পদ পাওয়া যায়, অসীম ধারার মধ্যে শেষ পদ পাওয়া যায় না। শুরু আছে কিন্তু শেষ নেই, আর এটার শুরু আছে আবার শেষও আছে। তো আবার সসীম ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? একটা হচ্ছে সমান্তর, সমান্তর, আরেকটা হচ্ছে গুণোত্তর। সমান্তর কোনটা, গুণোত্তর কোনটা? যে সকল সসীম ধারা পদগুলো একটা সমান অন্তর বজায় রেখে চলবে সেগুলো হচ্ছে সসীম সমান্তর ধারা। আর যে সকল সসীম ধারার পদগুলো গুণাকারে বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে, অনুপাত হবে, সেটা হচ্ছে কি গুণোত্তর ধারা। আচ্ছা, এদিক দিয়ে আবার অসীম ধারাও সেম টু সেম দুই প্রকার। একটা হবে কি, একটা হবে আগের মতোই সমান্তর, একটা হবে গুণোত্তর। এখানেও সেম, যে সকল অসীম ধারার পদগুলো একটা সমান অন্তর মানে সমান বিয়োগফল বজায় রেখে চলবে সেগুলো হচ্ছে সমান্তর অসীম ধারা। আর যেই অসীম ধারার পদগুলো একটি সমান গুণ আকারে বাড়বে অথবা অনুপাত আকারে কমবে সেটা হবে অসীম গুণোত্তর ধারা। আমরা মোটামুটি ধারার প্রকারভেদটা মোটামুটি ধারণা নিতে পারছি। চলবে, এটাই চলবে। আচ্ছা, এখন ধারার বিষয়গুলো বুঝতে হলে আমাকে কিছু সাংকেতিক চিহ্ন সম্পর্কে ধারণা নিতে হবে। কি কি চিহ্ন?
যেমন আমাকে এ কি জানতে হবে। এ হচ্ছে ধারাটির প্রথম পদ। এ হবে কি ধারাটির প্রথম পদ, মানে যেই পদ দিয়ে ধারাটি শুরু হচ্ছে সেটা। আর ডি হচ্ছে সাধারণ অন্তর বা বিয়োগফল। আর হচ্ছে সাধারণ অনুপাত। আর এন হচ্ছে পদ সংখ্যা। ঠিক আছে, মোটামুটি এই চারটা জানলেই হবে। এরপর আরো আছে। এস হচ্ছে সমষ্টি বোঝায়। হ্যাঁ, এই মোটামুটি এই পাঁচটা জানলেই হবে, আর লাগবে না ইনশাল্লাহ। তো চলো আমরা আমাদের যে লেকচারগুলো রেডি করছি, মানে ফার্স্ট লেকচারে যে পার্টগুলো আমরা টাইপগুলো ভাগ করছি, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করতেছি। তো আজকে আমরা এই ফার্স্ট লেকচারে মোট 6টা টাইপের অঙ্ক দেখব। চলো স্টার্ট করি। এই হচ্ছে আমাদের টাইপ 1। এখানে বলছে প্রদত্ত অনুক্রমের 15তম পদ নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে মোট 3টা ধারাবাহিক অনুক্রম, অবশ্যই অনুক্রম দেওয়া আছে। কেন? এখানে পদগুলোর মধ্যে যোগ বা বিয়োগ সম্পর্ক নেই, সবগুলোর মধ্যে কি আছে? কমা আছে। আচ্ছা, তো বুঝবো কিভাবে এটা কি আসলে? দেখে মনে হচ্ছে এটা তো অসীম ধারা, কারণ শেষ পদ তো নাই, আছে নাই, তাহলে অসীম ধারা। এখন অসীম ধারা তো দুই প্রকার, একটা সমান্তর আর হচ্ছে গুণোত্তর। এখন কোনটা হবে, কেমনে বুঝবো? এই দেখো, দেখতে হবে কিভাবে যে এখানে আসলে আর আছে নাকি ডি আছে। আর কি ডি কি? আর হচ্ছে সাধারণ অন্তর অনুপাত, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। তো দেখবো কিভাবে, একটা ট্রাই করবো। কিভাবে ট্রাই করব আমি? দেখো, এটা দেখতে হচ্ছে না কেন, এটা কিন্তু এক এক করে গুণ হচ্ছে নাকি বাড়তেছে। এটা এক এক করে বাড়তেছে, এটা দুই দুই করে বাড়তেছে। এই যে 2 আর 2 যোগ করলে 4, 4 2 যোগ করলে 6। আচ্ছা, বাড়তেছে, গুণ হচ্ছে না। এটা গুণ হলে 4 দুগুণে 8 হতো, এখানে 6 হয়েছে, বাড়তেছে। এটা কিভাবে হয়েছে, এটা একটু দেখে নিই আমরা, যে আসলে এখানে আর আছে নাকি ডি আছে। আগে আমরা ডিটা চেক করি, ডি আছে কিনা। তো ডি চেক করবো কিভাবে? আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ করব, অর্থাৎ ডি বের করতে হয় কিভাবে? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আচ্ছা, দেখি এখানে কি হয়। দ্বিতীয় পদ তো 1 আছে, দিলাম 1 মাইনাস প্রথম পদ তো হাফ আছে। আমরা জানি 1 থেকে হাফ বাদ দিলে হাফই থাকবে। এতেই কি আমি শিওর হয়ে যাব যে এখানে সাধারণ অন্তরই আছে, অনুপাত নাই? আমাকে আরেকবার মনে মনে যাচাই করতে হবে। কিভাবে? আমরা দেখব ডিটা কি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করলে এটা আসে কিনা। যদি আসে তাহলে অবশ্যই এটা কি হবে, এটা অবশ্যই সমান্তর ধারা হবে। দেখি তো, আবার ডি যদি বের করি, এভাবে করি যদি, আমি যদি এখন তৃতীয় পদ দিয়ে করি, এই দেখো, তখন তো তার আগের পদ কোনটা? দ্বিতীয় পদ। কত আসবে? 3/2 মাইনাস হচ্ছে প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 1। কত আসবে? এই যে হাফ আসবে। সেম আসছে না দুইটা মান? হ্যাঁ, সেম আসছে। অর্থাৎ এখানে অবশ্যই অবশ্যই কি এটা ডি বিদ্যমান, অর্থাৎ এটা অবশ্যই কি হবে? সমান্তর অনুক্রম হবে। তো এখন আমাদের জানতে হবে সমান্তর অনুক্রমের পদ সংখ্যা বের করতে হয় কিভাবে। সমান্তর অনুক্রমের ক্ষেত্রে পদ সংখ্যা বা বলা যায় পদ, পদ সংখ্যা না তো পদ, ধরলাম মনে মনে ধরলাম এন তম পদ। এন তম পদ সূত্র কি হবে? এ প্লাস এন এন মাইনাস 1 সাথে গুণ হবে ডি। তাহলে এখানে এ হবে প্রথম পদ, ডি হবে সাধারণ অন্তর, আর এন হবে পদ সংখ্যা। কোন পদ বের করতে বলছে, বা
পদের তমটা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন 3 নাম্বার অঙ্কটা করতে চাই তাহলে কি হবে দেখি। 3 নাম্বার করতেছি, 1 আর 2 সহজ, 3 নাম্বার দিয়ে স্টার্ট করতেছি। দেখো, আচ্ছা তাহলে কি লিখবো এখানে প্রথমে? এখানে প্রথম পদ এ কত, 3 নাম্বারের জন্য হাফ। সাধারণ অন্তর ডি হচ্ছে কত, এখানে আমি একটু আগে বের করলাম যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ কত আসলো, হাফ। এ আর টি মিল আছে। আচ্ছা, আর বের করতে বসছে কি 15তম পদ। আগে আমরা কি লিখবো আমরা জানি, সূত্রটা লিখে নিব। আমরা জানি n তম পদ কি হয়, এটা লিখে নিব। ওই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এরপর কি লিখবো, সুতরাং জাস্ট আমরা n এর জায়গায় n এর মানটা বসাবো, অর্থাৎ 15 বসাই, শেষ। আর a বসাবো, ডি বসাবো। তাহলে এখন কি লিখবো, 15তম পদ। এ কত বসাই দিই একদম, এ তো পাইলাম আমরা প্রথম পদ হাফ, প্লাস এখন তাহলে n কত হবে 15 মাইনাস 1, আর ডি কত হবে হাফ। আচ্ছা, কত আসবে বিয়োগটা করলে, হাফ তো হাফই থাকবে, বিয়োগ করলে এখানে আসবে 14। 14 সাথে আবার কত গুণ আছে, হাফ। আচ্ছা, আমরা এই পাশে করি। তো প্রথমত হাফই আছে, প্লাস সাথে 7 হবে না এখানে কাটলে, এখানে 1 হবে। তাহলে 7 একে 7 যোগ করলে, যেহেতু এখানে ভগ্নাংশ আর পূর্ণাংশ, কি করতে হবে, হরগুলো লসাগু। এখানে হর হচ্ছে এখানে 2, এখানে হচ্ছে 1, লসাগু 2 আসবে। যেহেতু এখানে হর আছে, এখানে কিছু গুণ হবে না, 1ই বসবে এখানে। যেহেতু এখানে 8 হরটা এখানে নাই, তাহলে এখানে লবে 7 এর সাথে 8টা গুণ হয়ে কত হয়ে যাবে, 14। 7 দুগুণে 14, উপরে আসলো 15, নিচে আসলো 2। কখনই আমরা এগুলোকে কি করব না, দশমিক ভগ্নাংশে নিয়ে যাব না। চাইলে আমরা করতে পারি এটা কি আসলো অপকৃত ভগ্নাংশ, চাইলে আমরা মিশ্র করতে পারি, তবে দশমিকে নিয়ে যাব না, এইভাবে রাখলেও হবে। আমি এভাবে রাখলাম। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। তোমরা কি 1 আর 2 করতে পারবা না? পারবা। দেখো, একে এখানে এ কত 1, ডি কত দেখাই যাচ্ছে, 1 করে বাড়তেছে, তাও দেখাই দিবা 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, ঠিক আছে। এখানে এই 2 নম্বরে এখানে এ কত, এখানে এ হচ্ছে 2, আর এখানে ডি কত 4 মাইনাস 2, 2 আসবে। এখানে 2 2 করে বাড়তেছে, তোমরা বাসায় এটা করো 1 আর 2। চলো আমরা এখন টাইপ 2 এ যাই। এই হচ্ছে আমাদের টাইপ 2। আর টাইপ 2 হচ্ছে আমাদের গুণোত্তর ধারা, এবং এটা অবশ্যই অসীম, যেহেতু পদ সংখ্যা। ধারা বলবো না, আমরা বলবো অনুক্রম, যেহেতু এখানে পদগুলো কিভাবে আছে, কমা দিয়ে দিয়ে আছে, তাহলে বলবো আমরা হচ্ছে অনুক্রম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গুণোত্তর অনুক্রম, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে গুণোত্তর অনুক্রম আমরা বুঝবো কিভাবে আসলে। দেখো, আমি একটা ট্রিক্স বলে দিই তোমাদের, বোঝার ট্রিক্সটা একটু বলে দেই। ট্রিক্সটা হচ্ছে, এই দেখো এখানে এই হরের মধ্যে 3 আছে না, পরে কি আছে, পরের হরটা কি আছে 3 স্কোয়ার, পরেরটা 3 কিউব। এই যে 9 27, 9 27, 3 স্কোয়ার একটা, 3 কিউব একটা, অর্থাৎ এটা কিন্তু পাওয়ার পাওয়ার বাড়তেছে, পাওয়ার বাড়তেছে। পাওয়ার বাড়া মানে হচ্ছে এটা কি হবে, অবশ্যই পাওয়ার বাড়া মানে হচ্ছে এটা অবশ্যই হবে গুণোত্তর ধারা বা অনুক্রম। এটা অনুক্রম হচ্ছে। এখানেও দেখো সেম, এই যে 5, 5 স্কোয়ার, 5 কিউব, 5 টু দি পাওয়ার 4, পাওয়ার পাওয়ার বাড়তেছে, এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই গুণোত্তর হবে। আচ্ছা, চলো আমরা স্টার্ট করি। কোনটা করবো, যেহেতু এখানে মাইনাস আছে, এটা দিয়ে করি। হ্যাঁ, 2 নাম্বারটা দিয়ে করি আমরা, যেহেতু মাইনাস আছে।
আচ্ছা, 2 নাম্বার করতেছি। তো আমাকে জানতে হবে সমান্তর ধারা আর অন্তর ধারায় কি পদের সংখ্যা বা পদের মান বের করার সূত্র কি একই? না, না। একটু জেনে নিই আমরা। গুণোত্তরের ক্ষেত্রে n তম পদ কি হয়ে যাবে? দেখো, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। কখনোই কিন্তু a r গুণ করার পর ইন্টু দি n মাইনাস 1 হবে না পাওয়ার, শুধুমাত্র এটা r এর পাওয়ার হবে। r এর পাওয়ারটা হবে n মাইনাস 1, ঠিক আছে? ওকে, চলো আমরা স্টার্ট করি। 2 নাম্বার অঙ্ক করতেছি আমরা। দেখো 2 নাম্বারে এখানে প্রথম পদ হচ্ছে কত? a কত? 1/5। আচ্ছা, তো এখানে কিন্তু আর ডি থাকবে না। দেখলাম সূত্রের মধ্যে ডি নাই, কি আছে? আর আছে, অনুপাত। যেহেতু গুণোত্তর, এখানে অনুপাত থাকবে, আর থাকবে। তো দেখো এখানে আর কত? তো যেহেতু আমরা ডি বের করছিলাম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দিয়ে, এখন আমরা আর বের করব হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিয়ে। তাহলে এখানে দ্বিতীয় পদ কত আছে? মাইনাস সহ উল্লেখ করতে হবে। -2 -2 5 স্কয়ার ভাগ প্রথম পদ হচ্ছে 1/5। এটা করলে কি আসবে? ভাগটাকে আমি গুণ করে দেই। 5 স্কয়ার গুণ করলে লব হবে, হর হবে লব। তাহলে 5 উপরে 1 নিচে। কাটাকাটি করলে মাইনাস তো থেকেই যাবে। একটা 5 কাটা, উপরে 2 নিচে হচ্ছে 5। এটাই হচ্ছে আমার সাধারণ অনুপাত আর এর মান আমি পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন আমার বলছে যে n তম পদ মানে 12 তম পদ বের করতে বলছে। তাহলে আমরা লিখে নিই সূত্রটা কি হবে আমাদের। আমরা জানি n তম পদ, এই যে এটা লিখতেছি a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে বের করতে বলছে 12 তম পদ। সবগুলো মান বসাই দিই আমরা। এ কত পাইলাম? এ হচ্ছে 1/5। আর কত পাইলাম? মাইনাস উল্লেখ করতে হবে, -2/5। আর n কত? 12। এই যে 12 -1। আচ্ছা, এপাশে আমরা হিসাবটা করি। এখানে তো 1/5ই থাকবে, আর পাওয়ারটা হয়ে যাবে কত? 11। আচ্ছা, তো আমরা জানি যে মাইনাস সহ অংশের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা বের হয়ে আসবে, অর্থাৎ মাইনাস থেকে যাবে। আর যদি জোড় হয় তাহলে মাইনাস উঠে যাবে। যেহেতু পাওয়ারটা হচ্ছে 11 বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস থেকে যাবে, মাইনাস থেকে সামনে নিয়ে আসলাম। এখানে হচ্ছে 1/5, এখানে 2 এর পাওয়ার 11, এখানে 5 এর পাওয়ারও 11। পাওয়ারটাকে ভেঙে দিলাম। তো যেহেতু এর মাঝখানে গুণ আছে, তাহলে লেখা যায় কি মাইনাস, উপরে হচ্ছে 2 এর পাওয়ার 11, নিচে হচ্ছে 5 এর পাওয়ার 12। কেন? ওই যে আরেকটা 5 আছে, যোগ হয়ে যায় পাওয়ার। এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 11 যোগ হয়ে, যেহেতু গুণ হচ্ছে, যোগ হয়ে 12 হয়ে যাবে। আচ্ছা, এটাকে এভাবে রাখলে হয়, এটি আনসার লেখা যায়, না ভাঙলেও চলবে। এটাকে আমরা এভাবে আনসার লিখে দিলাম। আমরা এগুলো মান দশমিকে আনবো না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টাইপ 2 অঙ্ক গেল। একটু দেখো যে এই অঙ্কটা দ্রুত করলাম। 1 নম্বরে দেখো একটু এখানে কি আমরা করতে পারবো কিনা। এখানে এ হচ্ছে কত? 5। আর সাধারণ অনুপাত আর কত হবে? দ্বিতীয় পদ কত? 5/3 ভাগ 5। হ্যাঁ, তাহলে ভাগকে গুণ করলে 1 উপরে 5 নিচে, 5 কাটা, সুতরাং আর কত আসলো? 1/3। পারবো না করতে? পারবো। আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে আমাদের টাইপ 3 এর মধ্যে। এই যে আমাদের টাইপ 3।
এই অঙ্কটা খুবই সহজ, টাইপ সি অঙ্কটা খুবই সহজ। এখানে হচ্ছে বলছে এন তম পদ বের করতে। দেখো এই সিকোয়েন্স একটা মিল আছে, মিলটা কি দেখাই। মিলটা হচ্ছে দেখো পদগুলো 0 1, যেমন 1 নম্বর অঙ্কে 0 1 0 1, আবার 2 নম্বর অঙ্কে হচ্ছে 1 - 1 1 - 1। অর্থাৎ আমরা দেখতে পারতেছি যে এখানে, আচ্ছা দেখো এই অনুক্রমগুলোর মধ্যে প্রথম পদ 0, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ 0। অর্থাৎ প্রথম হচ্ছে জোড়, দ্বিতীয় বিজোড়, দ্বিতীয় হচ্ছে জোড়, তৃতীয় বিজোড়। অর্থাৎ দেখতেছি আমরা এখানে বিজোড় সংখ্যক পদগুলো হচ্ছে 0 আর জোড় সংখ্যক পদগুলো হচ্ছে কি 1। আবার এখানেও জোড় সংখ্যক পদগুলো হচ্ছে -1 আর বিজোড় মানে হচ্ছে 1 3 5, এই পদগুলো হচ্ছে কি 1। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করবো, আমাকে n তম পদ বের করতে বলছে। তাহলে আমরা করবো হচ্ছে কি এখানে যে বলবো, যদি আমি 2 নাম্বারটা করতে চাই, দেখো তাহলে কি বলবো, বলবো হচ্ছে এখানে n তম পদ 2টা হতে পারে, কি হতে পারে 1 অথবা -1। এখন n এর মান কি বলা আছে যে n জোড় হবে না বিজোড় হবে, বলা তো নাই। তাহলে আমরা কি বলবো, n যদি, আগে বলবো বিজোড়, হ্যাঁ, n যদি বিজোড় হয় তাহলে n তম পদ কি হবে। আমরা দেখলাম এখানে সকল বিজোড় পদ কি 1 1 না, হ্যাঁ। তাহলে আমি এটা শিওর, যদি n বিজোড় হয় তাহলে n তম পদটা 1ই হবে, +1 হবে। আচ্ছা, আর দেখলাম কি এখানে সকল জোড় সংখ্যক পদগুলো হচ্ছে -1। তাহলে এটা বলতে হবে আমাকে n যদি, আমি তো শিওর না n জোড় না বিজোড়, n যদি জোড় হয় তাহলে n তম পদটা আর +1 হবে না, কি হবে -1। এটাই অ্যান্সার, দুইটাই অ্যান্সার, দুইটাই অ্যান্সার, হ্যাঁ এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। বোঝা গেল। এখানে কি আসবে, n যদি বিজোড় হয় তাহলে n তম পদ হবে 0, আর n যদি জোড় হয় তাহলে n তম পদ আসবে হচ্ছে 1। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। চলো পরের টাইপ, টাইপ 4। এখানে বলছে দশম পদ নির্ণয় করতে। এখানে ধারাও বলা নাই, অনুক্রম বলা নাই, আমাকে বলে দিচ্ছে n তম পদের একটা ফর্মুলা। আমাকে এই ফর্মুলা থেকে দশম পদ বললে, দশম পদ অন্য কোনো পদ বললে ওই পদটা বের করতে হবে। অর্থাৎ এখানে আমরা n এর জায়গায় জাস্ট কি করব, ওই n এর মানটা অর্থাৎ দশম মানে 10 বসাবো। যদি আমি 2 নাম্বারটা করি, 2 নাম্বার, 2 নাম্বারটা যদি করি তাহলে কি হবে। এখানে কিন্তু ঝামেলা একদমই নাই, এটা বুঝতে হবে না আমাকে এটা কি সাধারণ এখানে মানে অনুপাত আছে নাকি অন্তর আছে, বুঝতে হবে না। জাস্ট আমি n এর মানটা বসাই দিলে আমার পদের মানটা বের হয়ে আসবে। আচ্ছা দেখো দেওয়া আছে, কি বলবো, একটু গুছাই বলে দেই। n তম পদ ইকুয়াল টু দিয়ে লিখি আমি, কি বলা আছে এটা 1 - -1 টু দি পাওয়ার 3n, হ্যাঁ, আবার নিচে 2 আছে। ঠিক আছে, এখন আমার কি বলছে, দশম পদ বলছে না, তাহলে আমি কি বলবো এখন, সুতরাং 10তম পদ কি হবে, n এর জায়গায় বসবে 10, এখানে তো 1 ঠিকই আছে, মাইনাস -1 এটাও ঠিক আছে, 3 সাথে হবে কি n এর মান কত, 10 গুণ করলে 3 10 30 লিখে ফেললাম, একদম নিচে 2 আছে। এখন আসো 1 এর পাওয়ার যাই হোক না কেন মানটা কিন্তু 1ই আসবে।
কথা হচ্ছে এখানে কিন্তু মাইনাস আছে। যদি পাওয়ারটা কি হয় জোড় তাহলে মাইনাস উঠে যাবে, আর যদি পাওয়ারটা হয় বিজোড় তাহলে মাইনাস থেকে যাবে। এখানে পাওয়ারটা জোড় বিধায় কি হবে, মাইনাস থাকবে না উঠে যাবে, উঠে যাবে। থাকবে কি লবের মধ্যে 1 মাইনাস, এই মাইনাস তো উঠেই গেল। 1 কে যদি আমি 1 কে যদি আমি কি লিখি পাওয়ার 30 দিই তাহলে কি আসবে, 1 এর পাওয়ার 30 হলে 1ই থাকবে। হর কত 2। দেখো তো লবটা কি আমার 0 হয়ে যাচ্ছে না, বাই 2। কোন ভগ্নাংশের লব 0 হলে ভগ্নাংশের মান অবশ্যই 0 হবে, অর্থাৎ হর যাই হোক না কেন তার মানটা কি হলো 0। এটাই হচ্ছে আমার আনসার। সহজ না? হ্যাঁ হ্যাঁ সহজ। এটা তো আরো সহজ 1 নাম্বারটা। বাসায় ট্রাই করবা, এখানে এন জায়গায় কি বসবে 10 বসবে, ব্যাস হয়ে গেল। দশমিকে নিবে না, সব হচ্ছে ভগ্নাংশ আকারে রেখে দিবা। চলো আমরা আমাদের টাইপ 5 এ যাই। হ্যাঁ এই অঙ্কগুলো একটু গুরুত্বপূর্ণ বেশি, এগুলো একটু স্টার দিয়ে রাখো অঙ্কগুলো। আমি এগুলো স্টার দিয়ে রাখলাম। এগুলো পরীক্ষায় আসে, যদি ধারা থেকে অঙ্ক আসবে এখান থেকে আসবে ইনশাল্লাহ। তো দেখো বলা আছে যদি অসীমতক সমষ্টি থাকে তবে তা নির্ণয় করতে হবে। তাহলে হয়তো বা এমনও হতে পারে অসীমতক সমষ্টি নাও থাকতে পারে। আর অসীমতক সমষ্টি কথাটার মানে হচ্ছে অসীম পর্যন্ত সমষ্টি, অসীম পর্যন্ত যোগফল। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই অসীম ধারার ক্ষেত্রে হওয়া লাগবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি অসীমতক সমষ্টি থাকে অসীম ধারার মধ্যে, এবং অসীম কোন ধারা, অসীম গুণোত্তর ধারার মধ্যে। বোঝা গেল? অসীমতক সমষ্টি থাকবে অসীম গুণোত্তর ধারার মধ্যে। চলো আমরা এখন অসীম ধারা থাকলে কি থাকতে হয় বা কি হতে হয় একটু জেনে নিই। আমরা জানি যে গুণোত্তর ধারার মধ্যে কি থাকে, 8 থাকে। হ্যাঁ 8 থাকে। আর হচ্ছে কি সাধারণ অনুপাত, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এই মানটা কি হওয়া লাগবে, এই মানটা অবশ্যই কি হওয়া লাগবে বলতেছি আমি। আর যে মানটা আসবে আর এর মানটার মডুলাস লেস দেন 1 হওয়া লাগবে। এটা হচ্ছে অসীমতক থাকার, অসীমতক সমষ্টি থাকার শর্ত, একমাত্র শর্ত। অর্থাৎ মডুলাস আর এর মান, অর্থাৎ আর এর ধনাত্মক মানটা অবশ্যই 1 থেকে কি হওয়া লাগবে ছোট হওয়া লাগবে। 1-এর সমান বা বড় হলে অসীমতক সমষ্টি আসবে না। মডুলাস কেন? কারণ দেখো যদি আমি লিখি -0. এই মানটা 1 থেকে ছোট, যদি লিখি -2 এটাও ছোট, কিন্তু এদের সাংখ্যিক মান কিন্তু এটা 1 থেকে ছোট হলেও এটা কিন্তু 1 থেকে বড়। এজন্য আমাকে কি বলছে মডুলাস করতে হবে। ঠিক আছে করব, সমস্যা নাই। এটা হচ্ছে থাকার শর্ত। তাহলে আমি কি বলতে পারি, আমি এখন অঙ্কটা স্টার্ট করতে পারি। দেখো কোনটা করবো, 5 নাম্বারটা করি। হ্যাঁ 5 নাম্বারটা। আচ্ছা তাহলে আগে আমাকে বলতে হবে কি এখানে এ কত আর কত বের করতে হবে। বলে ফেলি এখানে এ কত, এ হচ্ছে প্রথম পদ 1, ঠিক আছে। আর কত, আর তো লাগবে। আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত, এটা 1/√2 ভাগ করতে হবে কি দিয়ে, 1 দিয়ে, প্রথম পদ দিয়ে। ভাগ করলে কি আসবে, এটার ভাগফল কি আসবে, এটাই আসবে। 1 দিয়ে কোনো কিছু ভাগ করলে ভাগফল আগেরটাই আসে, লবই ওই সামনেরটাই আসে, লবই আসবে। তাহলে কি বলা যায় এখানে, এখানে বলা যায় যে এখানে ভাগফলটা কত আসতেছে, এটা। আচ্ছা তো অসীমতক থাকার সমষ্টি থাকার শর্ত হচ্ছে কি যে মডুলাস আর এর মানটা কি হওয়া লাগবে লেস দেন 1। এখন এই যে মানটা আসলে কিন্তু মাইনাস তো নাই, দেখি এর সাংখ্যিক মানটা কি আছে। আমাদের একটু কষ্ট করে দুইটা মান মনে রাখতে হবে। হ্যাঁ চাইলে আমরা ক্যালকুলেটর ইউজ করে করতে পারি, তবে মনে রাখাটা বেটার মনে করি আমি সবসময়। দুইটা মান আমাদের একটু মনে রাখতে হবে, একটা হচ্ছে √2 মান, একটা √3 মান।
এই দুইটা মান বেশি আমাদের ইউজ হয়। হ্যাঁ, √2 আর √3 এর মানটা একটু মনে রাখবো আমরা। √2 এর মানটা হচ্ছে 1.41, 2 ঘর মনে রাখলেই হবে। আর 3 মানটা হচ্ছে 1.73। তো দেখো এখানে 1 কে ভাগ করতে হচ্ছে √2 মানে হচ্ছে 1.41 দিয়ে, তাহলে এখানে হবে তোমার হচ্ছে লব থেকে হরটা বড়, তাহলে এর মানটা অবশ্যই কি আসবে 1 থেকে ছোট আসবে। হ্যাঁ, যদি আমরা জানি যে কি যদি লবের মানটা বড় হয়, ছোট হয়, হরের মানটা বড় হয়, তাহলে হচ্ছে অবশ্যই তার মানটা কি আসবে 1 থেকে ছোট। তাহলে কি বলা যায়? বলা যায় হচ্ছে <1 তাই তো? সুতরাং কি বলা যাচ্ছে? মডুলাস এখানে দিয়ে দিলাম, সমস্যা নেই তো। <1 এটা থাকা মানেই হচ্ছে এখানে অসীমিত সমষ্টি থাকবে। তাহলে কি বলা যাবে? সুতরাং প্রদত্ত, এটা কি ধারা? গুণোত্তর না, লিখে দাও। গুণোত্তর ধারায় অসীমতক, তাই না? সমষ্টি বিদ্যমান। হ্যাঁ, আচ্ছা, এখানে অসীমিত সমষ্টি আছে, এটা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে অসীমতক সমষ্টি যে আছে, তাহলে অসীমিত সমষ্টিটা কি হবে? কি হবে অসীমিত সমষ্টিটা? বের করি। আগে জানতে হবে অসীমিত সমষ্টি থাকলে কি হয়, বা কিভাবে অসীমিত সমষ্টি বের করতে হয়। সূত্র হচ্ছে অসীমতক সমষ্টিকে আমরা এস ইনফিনিটি দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, অসীম এর চিহ্ন হচ্ছে ইনফিনিটি। মানটা কি হবে? সহজ, a/1 - r। এটা হচ্ছে অসীমতক সমষ্টি বিদ্যমান থাকার পর অসীমতক সমষ্টি বের করার সূত্র। তাহলে আমরা যদি এগুলো এখন এখানে করতে চাই, বা এই ক্ষেত্রে এটা বের করতে চাইলে কি হবে? এই পার্টে করি আমরা। সুতরাং অসীমতক সমষ্টি এস ইনফিনিটি কি আসবে? a-1/r। তাহলে এখানে এই দেখলাম কত, এখানে তো 1। প্রথম এই 5 নাম্বারের প্রথম পদ 1 না? হ্যাঁ, 1। আর 1 তো 1ই, সূত্রের 1। আর কি লাগবে? -8। তাহলে আর কত পাইলাম? আর পাইলাম হচ্ছে এই যে এটা। আর পাইলাম এই যে এটা, এই যে এটা। আরটা এখানে বসাই দাও। কত আসবে? কত আসবে? উপরে তো 1, নিচে হচ্ছে কি আসবে? লসাগু করলে √2 আসবে। √2 মাইনাস হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা, এরপর উল্টায় দাও। উল্টায় দাও। উল্টায় দিলে কি করা যায়? এই যে শেষের যে হরটা আছে, এটা একদম উপরে লবে উঠে যাবে। √2 - 1। আচ্ছা, এটা এইভাবে রাখবা? না। কেন রাখবো না? কারণ হচ্ছে হরের মধ্যে কখনো আমরা √2 রাখবো না। তাহলে কি করতে হবে? তাহলে করতে হচ্ছে কি আমাকে, দেখো আমি একটা কাজ করি, এখানে তার অনুবন্ধ দিয়ে গুণ করে দিই। হরের মধ্যে কি আসবে? হরে √2 - 1 ছিল, তাহলে গুণ করবো √2 +1 দিয়ে। হ্যাঁ, +1 দিয়ে কত আসবে? ও, তাহলে তো উপরে গুণ করতে হবে, তাই না? হ্যাঁ, √2 +1 কত আসবে নিচে গুণটা করলে? সূত্র হচ্ছে না a+b a-b, একে ধরলে a+b a-b, তাহলে a স্কোয়ার অর্থাৎ √2
হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে যা আছে তাই দেখা যায়। আচ্ছা, এখানে হিসেব করলে কি আসবে, রুটের আর স্কোয়ার কাটা যায়, 2 - 1, উপরে যা আছে তাই, √2 প্লাস হচ্ছে 1, নিচে ভাগফল হচ্ছে, বিয়োগফল হচ্ছে 1, হর তাহলে আসতেছে না, তাহলে আমার উত্তর কি আসবে, √2 ইন্টু √2 প্লাস হচ্ছে 1, এটা এভাবে রাখলে হবে। এটাই আমাদের আনসার। হ্যাঁ, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। 1 2 3 4 পারবা না করতে? হ্যাঁ, পারবা। চলো আমরা আমাদের শেষ টাইপ নাম্বার 6 দেখি। দেখো টাইপ 6 এ কিন্তু কিছুই বলে নাই, কি করতে হবে না করতে হবে কিছু বলছে? n তম পদ বা 15তম পদ বা অসীমতক সমষ্টি থাকলে বের করতে বলছে? বলে নাই। যখন কোনো প্রশ্নের মধ্যে এভাবে কিছু বলবে না, তখন ধরে নিতে হবে এখানে চাইছে কি, সমষ্টি। কি চাইছে? সমষ্টি। যেহেতু পদ সংখ্যা এখানে উল্লেখ নাই, তাহলে এখানে অবশ্যই বোঝাচ্ছে কি, যেহেতু ধারাটা অসীম, অসীমতক সমষ্টি তোমাকে বের করতে বলতেছে। প্রশ্নে কিছু উল্লেখ না থাকলে জাস্ট ডাকের মধ্যে ভেবে বলে দিলে অবশ্যই তাকে বোঝাবে অসীমতক সমষ্টি, যদি সেটা কি হয়, অসীম গুণোত্তর ধারা হয়। তাহলে এগুলো অবশ্যই অসীম গুণোত্তর ধারা। এটা তো বুঝতেই পারলা, স্কয়ার কিউব 4, স্কয়ার কিউব 4, এটা কেমনে বুঝবা? 2 নাম্বারটা, যেটা অসীম গুণোত্তর ধারা। একটু কনভার্ট করে আমি, এটা কি লেখা যায়, 1/10 না, এটা কি লেখা যায় 1/100, সরি, এটাকে 1/1000 লেখা যাইতো নাকি, প্লাস ডট ডট ডট। এটা মূলত কি, এটা মূলত এরকম না, 1 প্লাস 1/10, ঠিক আছে। এটা কি লেখা যায় 1/10 স্কয়ার, এটা কি লেখা যায় 1/10 কিউব। বুঝলা? এটাও কি পাওয়ার বাড়তেছে, এটাও কি হবে অসীম গুণোত্তর ধারা। তাহলে এখানেও কি বলতেছে, এখানেও বলতেছে তোমাকে কি করতে, যে অসীমতর সমষ্টি বের করতে বলতেছে। চলো আমরা এখন এই ধারাটার অসীমতক গুণষ্টি বের করবো। কোনটা করব? 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা দেখে একটু ঝামেলা মনে হচ্ছে, মাইনাস দেওয়া আছে, আবার প্লাস মাইনাস দেওয়া আছে, দুইটা দেওয়া আছে। ঠিক আছে, করি, 3 নাম্বারটাই করি আমরা। আচ্ছা, দেখো আগের মতো সেম টু সেম আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এখানে লিখে এ এবং আর বের করতে হবে। আমরা তো একটু করলাম, টাইপ 5 এ করলাম না, অসীম সমষ্টি বের করার নিয়ম, একই সেম টু সেম, জাস্ট এটা করে দিচ্ছি আর কি। 1/5 প্রথম পদ 3 নাম্বারের ক্ষেত্রে, আর দ্বিতীয় পদ মাইনাস সহ উল্লেখ করতে হয়, মাইনাস থাকলে, ভাগ প্রথম পদ, করলে কি আসবে, যদি করি ভাগটা গুণ করলাম, লব হর হয়ে গেল, হর লব হয়ে গেল, উত্তরটা কি আসবে, -2/5। তো এর মানটা কি হওয়া লাগবে, আর এর মানটা, অর্থাৎ মডুলাস আর এর মানটা হওয়া লাগবে <1 কেন? কারণ এটা না হলে অসীমিত সমস্যা থাকবে না। তো দেখি তো এখানে কি আসে। সুতরাং মডুলাস আর এর মানটা কি আসতেছে, মডুলাস -2/5, মডুলাস কি করে ফেলে, মাইনাস গুলো ভ্যানিশ করে ফেলে, 2/5 আসবে। তো দেখো তো এখানে লবটা ছোট, হরটা বড়, নিঃসন্দেহে এর মানটা কি আসবে, 1 থেকে ছোট আসবে। তাহলে কি বলবো, সুতরাং সুতরাং প্রদত্ত প্রদত্ত গুণোত্তর
ধারাটির অসীমতক সমষ্টি রয়েছে। অসীমতক সমষ্টি রয়েছে। চলো বের করে ফেলি। সূত্র কি ছিল? সুতরাং অসীমতক সমষ্টি, যাকে আমরা এস ইনফিনিটি দিয়ে প্রকাশ করব, কি আসবে? এ বাই 1 মাইনাস আর। যেহেতু আমি এ এবং আর এর মান পেয়ে গেছি, বসাই দেব মানগুলো। এ কত আসবে? 1/5, তাই না? এ 1/5 আর 1 মাইনাস আর এর মানটা কি -2/5 না? তাহলে এ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, +2/5। হিসেব করলে উপরে যা আছে 1/5 তাই থাকবে, নিচে আসবে কত? একবারে করে ফেলতেছি, 5 একে 5 আর 2 যোগ করলে 7। তো আমি যদি লিখি 1/5, এই ভাগটাকে গুণ করলাম, তাহলে কি আসলো? উল্টে যাবে ভগ্নাংশ, এই 5 কাটা যাবে, অর্থাৎ লবে 1 হরে হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের আনসার। তো এর মধ্যে দিয়ে আমাদের টাইপ সবগুলো শেষ হয়ে গেল। তো আমরা একটু রিভাইজ করে নিই। এখানে কি ছিল আমাদের? টাইপ 6 ছিল এটা। টাইপ 5 এটাও কি ছিল? অসীমতক সমষ্টি ছিল। টাইপ 4 n তম পদ দেওয়া ছিল, অন্য কোনো পদ বের করতে বসে। টাইপ 3 কি ছিল? n তম পদ বের করতে বলছিল, যেখানে কি একটা মিল ছিল, জোড়গুলো একরকম হয়, বিজোড়গুলো অন্যরকম হয়। টাইপ 2 এখানে 12তম পদ বের করতে বলছিল, এটা ছিল গুণোত্তর অনুক্রম। এটা কি ছিল? টাইপ 1 এখানেও বলছিল পদ সংখ্যা বের করতে, পদ বের করতে। এখানে ছিল সমান্তর দ্বারা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।